প্রিয় বন্ধুরা, দেশে কি 111 আসতেছে? আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই 111-এর সেনা শাসনের কথা। এখন এই জিনিসটা অনেক জোরে সোরে আলোচনা হইতেছে যে আচ্ছা, এটা আলোচনায় আসলো কীভাবে তাও বলি। সাবেক সেনাপ্রধান, এর নামটা কোনো সেনাপ্রধান এই ধরনের সাংকেতিক নাম পায় নাই, ইনি যেটা পাইছে আইকেবি। আমাকে ওই 3 আগস্ট একজন মেসেজ করছিল যে আইকেবির খবর জানেন। আমি তো বোকা হয়ে গেলাম। না না, আইকেবি মানে কি কোনো বিদ্যুতের ভোল্টেজ টোল্টেজ কি না, মানে এই ধরনেরই দেখছি আমি, কত কেবি, আইকেবি। যাই হোক, পরে জানলাম যে আইকেবি বলতেছে ওনারা সাবেক সেনাপ্রধান ইকবালুর রহমান চৌধুরীকে, ইকবালুর রহমান সাহেবকে আইকেবি, সংক্ষেপে উনি টাইটেল পাইছে আইকেবি। তো এই ভদ্রলোক বলছে, একটা ওনার ফেসবুকে স্ট্যাটাস দিছে যে দেশে কি 111 আসছে, যদি এটা কারো কাম্য নয়, এটা বলতেছেন উনি। তো যাই হোক, ওনার সম্পর্কে একটু পরিচয় দিয়ে নিই। উনি সাবেক সেনাপ্রধান। 2014 সালে যে ভোটারবিহীন নির্বাচন হয়েছিল, এটাতে উনি তখন সেনাপ্রধান ছিলেন, শেখ হাসিনাকে সর্বতোভাবে সহযোগিতা করেছিলেন এবং শেখ হাসিনার আমলে উনি প্রমোশন পেয়েছিলেন কয়েকটা এবং সেনাপ্রধান হয়েছিলেন। এবং 2021 সালে সম্ভবত উনি একটা শেখ হাসিনার কাছ থেকে পাওয়ার প্ল্যান্টও নিয়েছিলেন চুক্তিতে, যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রও নিয়েছেন। অর্থাৎ শেখ হাসিনার থেকে উনি অনেক সুযোগ সুবিধাও নিয়েছেন। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে উনি সরব হয়ে গেল এই যে আগস্টে, এই হাসিনা সরকারের পতনের আন্দোলনের সময় যখন আমরা সবাই প্রোফাইল লাল করি, তখন উনি উনার ফেসবুকের প্রোফাইল লাল করেছেন এবং ছাত্রদের সমর্থনে উনি তার ফেসবুকে অনেক লেখালেখি করেছেন। এই প্রথম উনি আলোচনায় আসে আগস্টে। তারপরে আপনি দেখেছেন যে রাওয়া ক্লাব, ক্যান্টনমেন্টে রাওয়া ক্লাব যে আছে, সাবেক সেনা কর্মকর্তাদের ক্লাব, এটা সেইখানে যে উনি দেখছেন 5ই আগস্ট, 4ই আগস্ট রিটায়ার্ড সব সেনা অফিসারদের, সেনা সদস্যদের নিয়ে উনি রাস্তায় মিছিলও করছেন, এই ছাত্রদের পক্ষে মিছিল করছেন। এই তখন একবার ওনার নামটা ভালো সব পত্রপত্রিকায় আসছে। আবার এরকমও অনেক পত্রিকার হেডিং দেখেছিলাম যে উনি সেনাপ্রধান হিসেবে হয়তো আসতেছে, এটাও দেখেছিলাম। কিন্তু শেষে আর হয় নাই, যে কোনো কারণেই হোক হয় নাই। সেনা নাকি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ওনার নাম আসছিল। তারপরে আমরা ধরে নিয়েছিলাম, অনেকেই বলতেছিল যে উনি তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা হয়ে আসবে, কিন্তু কোনোটাই হয় নাই। যাই হোক, এই হলো তার সংক্ষিপ্ত পরিচয়। তারপর থেকে উনি সরব। এখন আবার উনি লিখছেন যে দেশে কি 111 আসতেছে, তবে এটা কাম্য নয়। উনি বলতেছে এটা কাম্য নয়। আমরা একটু বিচার বিশ্লেষণ করে দেখি যে 2007 সালে যে 111 আসছিল, তখন কি মানুষ ভালো ছিল, নাকি এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে এখন মানুষ ভালো আছে? তখন 111 আসছিল, দেশের সব মানুষ কিন্তু এটাকে স্বাগত জানিয়েছিল। তাহলে এখন যদি 111 আসে, তাহলে কি এই দেশের মানুষ স্বাগত জানাবে? এই বিষয়টা আমরা একটু পর্যালোচনা করে দেখি। দেখেন, 111 যখন আসছিল, তাহলে 111-এর প্রধান 2 ব্যক্তি ছিল যে ফখরুদ্দিন, মঈনুদ্দিন গং। তো এই ফখরুদ্দিন 2 বছর দেশ পরিচালনা করেছিল। কতদিন? 2 বছর। মঈনুদ্দিন
2 বছর দেশ পরিচালনা করেছিল। আর ওই সময় আর একটা নাম অত্যন্ত আলোচিত ছিল, ব্রিগেডিয়ার বারী, যিনি ডিজিএফআইয়ের প্রধান ছিলেন সম্ভবত। তো ব্রিগেডিয়ার বারীর নাম শুনলেই দুর্নীতিবাদ বা বড় অফিসার ব্যবসায়ী যারা ছিল এরা কাঁপে উঠত। তো এখন আমরা তুলনা করে দেখি যে সেই 1/11 সময় তারা কি করছে, আর এখন ইন্টারিম গভর্নমেন্ট যারা আছে তারা কি করতেছে। প্রথমেই বলি ফখরুদ্দিন সাহেবের কথা। এই ভদ্রলোক 2 বছর দেশ পরিচালনা করেছেন, এখন কিন্তু উনি আমেরিকায় আছে, এবং এখন আমেরিকায় উনি এমনভাবে জীবনযাপন করতেছে, কারণ আমেরিকায় তো আমাদের সব খবরই আছে, এখন তো বিশ্বটা হাতের মুঠোয়, যে উনি রাস্তায় রাস্তায় ঘুরে, আবার ওনার ছবিও ভাইরাল হয়েছিল, দেখছেন খুব কম দামে সিগারেট রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইতেছে, রাস্তায় ঘুরে বেড়াইতেছে। অর্থাৎ উনি 2 বছরে কোনো প্রকার লুটপাট দুর্নীতির সাথে জড়িত হন নাই। তার যে ঘোর শত্রু সেও বলতে পারবেন না যে ফখরুদ্দিন কোথাও লুটপাট করেছে বা অর্থ পাচার করেছেন, এটা কিন্তু কেউ বলতে পারতেছেন না। আর বাস্তবে আমরা দেখেছি ওনার চিকিৎসার জন্যে আমেরিকাতে সম্ভবত ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, এখন ক্যান্সার ভালো হয়েছেন না কি অবস্থায় আছে জানি না। উনি চিকিৎসার জন্য ওনার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবার কাছে হাত পেতেছেন, এভাবে উনি জীবনযাপন করতেছেন। দেখেন, আচ্ছা, এই গেল 2 বছর বাংলাদেশ দোদণ্ড প্রতাপের সাথে যিনি পরিচালনা করেছিলেন তার চরিত্র। এবার আসেন, এখন যিনি প্রধান আছেন ডক্টর ইউনূস, ইনার চরিত্র দেখেন। ইনি 10 মাসে 10 বার বিদেশ সফর করেছেন। 10 মাসে কয়বার? 10 বার বিদেশ সফর করেছেন, এবং ইনি আদম ব্যবসা নিয়েছেন নিজের নামে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়েছেন, ইনি গ্রামীণ ব্যাংকের 2029 সাল পর্যন্ত সকল ট্যাক্স মকুব করেছেন, এবং এই যে ওনার একটা গ্রামীণ সংস্থার থেকে 606 কোটি টাকা সরকারের ট্যাক্স প্রাপ্য ছিল, হাইকোর্টের রায়, ওটারও উনি মাফ করেছেন। আবার ওনার নামে 200 মামলা ছিল, এই মামলাগুলো শ্রমিকরা করছিল, যেসব শ্রমিকরা কোনো কিছু না দিয়ে, বেতন না দিয়ে ছাঁটাই করে দিয়েছিল, তারা মামলা করছিল, সেখানেও প্রায় 12,000 কোটি টাকার মতো একটা ঘাপলা ছিল, সেটাকেও ইনি মাফ করাইছেন। মানে তাহলে এখন কি বুঝলেন যে 2 বছর যে ফখরুদ্দিন সাহেব ছিলেন 1/11-এ, উনি ভালো ছিলেন, 1/11 ভালো ছিল না এখন আমরা ভালো আছি? আবার দেখেন ওই টাইমে কিন্তু বন্দর কাউকে দিয়ে দেওয়ার কোনো ব্যাপার হয় নাই, সেন্ট মার্টিন দিয়ে দেওয়ার হইচই উঠে নাই, করিডোর কাউকে দিয়ে দিতে চাই নাই, এই ধরনের কোনো প্রশ্নই আসে নাই। কিন্তু এখন যে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ইনি আসার পরে দেখেন আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবে, মানে উনি তো এখন এমনভাবে স্বাধীন যে কারো কাছে ওনার কোনো জবাবদিহি করতে হয় না। কোনো সাংবাদিকের, এই যে 10 মাসে 10 বার সে বিদেশ ভ্রমণ করছে, আইসা কোনো দিন কোনো সাংবাদিকের সামনে দাঁড়ায় নাই বা প্রশ্ন করার সুযোগ নাই, উনি কারো কাছে জবাবদিহিতাও করবেন না। তাহলে কি বুঝলেন যে 1/11-এর সময় ফখরুদ্দিন সাহেব 2 বছর এই রাষ্ট্র পরিচালনা করার পরে এখন উনি অর্থ কষ্টের চিকিৎসা করাইতে পারে না। কিন্তু আমরা দেখতেছি 10 মাসে ডক্টর ইউনূস সাহেব এখানে হাজার হাজার কোটি টাকা অলরেডি নিজের নামে সরকার থেকে উনি নিয়ে ফেলছে, সুযোগ সুবিধা। এগুলো কিন্তু এই দেশের আপাময় জনগণ, জনসাধারণ সবাই কিন্তু দেখতেছে, জানতেছে, বুঝতেছে, সবাই জানে, কিন্তু কেউ ভয় হয়তো মুখ খুলে না। আমাদের মতো যারা আছে ভয় পাই না, জেল জুলুম হুলিয়া যা আসবে আসুক, এরা হয়তো বলছে, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। আর বাকি আমরা বলতেছি, আর সারা দেশের জনগণ কিন্তু এগুলো শুনতেছে। আরেকজন ব্যক্তির কথা বলি,
ব্রিগেডের বাড়ি, ডিজিএফআইয়ের প্রধান ছিলেন যিনি, 111-এর সময় দোর্দণ্ড প্রতাপশালী ছিল সে। তার নামে আকাশ বাতাস পর্যন্ত কাঁপত। কিন্তু সেই ব্যক্তি কিন্তু 2 বছর পরে এখন কিন্তু উনি আমেরিকায় আছে, উনি ট্যাক্সি ক্যাব চালায়। ওই যে পিৎজা, ওই যে ফুড আছে না, খাবার দাবার আছে, এগুলো ডেলিভারি দেয়, দিয়া কিন্তু জীবনযাপন করতেছে। আর এখন যারা এই যে ব্রিগেডের বাড়ির কথা বললাম, আর এখন যারা এই 10 মাস শিশু উপদেষ্টা বা উপদেষ্টাও না, উপদেষ্টার পিএস আছে, প্রধান উপদেষ্টার কথা তো বলেই ফেলছি যে চোখের সামনে হাজার হাজার কোটি টাকা 9-6 করে ফেলছে। কিন্তু এখন যে উপদেষ্টা, শিশু উপদেষ্টা সমন্বয়ের কাছে, এদেরও কিন্তু এই 10 মাসে এক একজনের বিরুদ্ধে 200 কোটি, 300 কোটি, 500 কোটি টাকা 9-6 করার অভিযোগ অলরেডি উঠে গেছে এবং দুদকে চলে গেছে। তাহলে এইভাবে যদি চলতে থাকে, যে আরও বলি, দেখেন ওই তখন যে সেনাপ্রধান মঈনুদ্দিন ছিল, উনিও কিন্তু এখন মানবেতর জীবনযাপন করতেছে ধরতে গেলে, আমেরিকাতে একটা জব করে। তাহলে কি বুঝলেন যে 2 বছর তারা 111-এ দেশ শাসন করছে, কিন্তু এটা আলোচনা করলে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাদের অনেক দুর্নাম আছে। দুর্নামটা হলো এই, বড় বড় দুর্নীতিবাদ ব্যবসায়ীদেরকে ধরার কারণে, ব্যবসায়ীরা অতিরিক্ত ভয় পাওয়ার কারণে দেশ ছেড়ে পালাইছিল, ব্যবসা বাণিজ্য ড্যামেজ হয়ে গেছিল। আর এখন তো ব্যবসা বাণিজ্য বলতে সব 3-0 কবলে পড়ে গেছে। 3-0 বাইরের থেকে ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে গেছে, শেয়ার মার্কেট লুট হয়ে গেছে, দেশের সব শিল্প কারখানা, অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। মানে 3-0 মানে দেশটা এখন শূন্যর পথে চলতেছে। তাহলে এই কারণেই এখন আওয়াজ উঠছে যে এখন যারা ইন্টারিম গভর্নমেন্টে আছে, আমরা তো চোখের সামনে এদের হাজার হাজার কোটি টাকা 9-6 দেখতেছি, এবং এরা কাউকে কোনো জবাবদিহিতা করতেছে না, কোনো সাংবাদিকের মুখোমুখিও হইতেছে না। তাহলে কি 111ই ভালো ছিল? এটি যখন কম্পেয়ার করা শুরু হয়ে গেছে, এখন যদি 111 আইসাও পড়ে কোনো দিক থেকে, তাহলে আমার মনে হয় যে দেশবাসী এটাকে গ্রহণ করতেও পারে। তবে আমরা ইকবালুর রহমান সাহেবের, সাবেক সেনাপ্রধান ইকবালুর রহমান সাহেবের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে 111 কাম্য নয়, যাতে দ্রুত একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে যাইতে পারি আমরা, কিন্তু সেই পথ রুদ্ধ। কাজে এখন দেশে একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চলতেছে, যে কোনো সময় যে কিছু ঘটে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।